রাত যখন গভীর হয় চারপাশের নিস্তব্ধতা যেন চেপে বসে, তাই না? আর ঠিক তখনই গ্রামের ওই অন্ধকার নির্জন পথগুলো নিজেদের ভেতরে লুকিয়ে রাখা অদ্ভুত সব রহস্যের কথা ফিসফিস করে বলতে শুরু করে। আজকের এই গভীর রাতের আসরে আপনাদের স্বাগতম। আজ আমরা সরাসরি মূল তথ্যসূত্র থেকে নেয়া এমন 3টি গ্রামীণ অতিপ্রাকৃত ঘটনার গভীরে প্রবেশ করতে যাচ্ছি, যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো চলুন লোককথার এই অন্ধকার জগতে পা বাড়ানো যাক আর দেখি এর অন্তরালে আসলে কি লুকিয়ে আছে। দিয়ে যা আমার কোলের সোনাকে দিয়ে যা। একটু ভাবুন তো, মাঝরাতে যদি এমন একটা হাহাকার শোনেন। মূল তথ্যসূত্রের পাতায় পাতায় জড়িয়ে থাকা এই আকুতি শুনলে আক্ষরিক অর্থেই মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যায়। গ্রামীণ লোককথার এই ভয়ঙ্কর দিকটিই কিন্তু আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায়, কাদায় মাখা ছেলেটি। সময়টা 90-এর দশকের শেষের দিক, জায়গা রাজশাহী। নদীতে একটা সাধারণ গোসলের দৃশ্য যে কতটা ভয়ঙ্কর ট্র্যাজেডিতে রূপ নিতে পারে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। প্রথম দিন দুপুরে একটা ছেলে একদম নিঃশব্দে নদীতে তলিয়ে যায়, কেউ কিছু টেরি পায়নি। কিন্তু আসল চমকটা আসে সেদিন পড়ন্ত বিকেলে। একজন ডুবুরি অনেকক্ষণ অক্সিজেন ছাড়াই পানির নিচে ছিলেন। তিনি ওপরে উঠে এসে কাঁপতে কাঁপতে দাবি করেন যে পানির নিচে তিনি আস্ত একটা কাঁচের ঘর বা গ্লাস হাউস দেখেছেন, আর ছেলেটি নাকি ওই ঘরের ভেতরে আটকা পড়ে আছে। কিন্তু তাকে উদ্ধার করার মতো ক্ষমতা ওই ডুবুরির নেই। কি অদ্ভুত, তাই না? এরপর সেই রাতেই স্থানীয় এক নারী স্বপ্নে এক অদ্ভুত বলিদানের নির্দেশ পান। তাকে বলা হয় 7টি কালো পাঠা আর 7 পদের মিষ্টি দিতে হবে, না হলে 3 দিন পর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। আর ঠিক তৃতীয় দিন বিকেল 3টায় সেই ছেলেটির মৃতদেহ 1 হাত উঁচু করা অবস্থায় পানিতে ভেসে ওঠে। এই অসম্ভব দাবিগুলোই কিন্তু ঘটনাটিকে এত বেশি রহস্যময় করে তুলেছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয়টা কি জানেন? মৃতদেহটির অবস্থা। তথ্যসূত্রে একদম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মৃতদেহটি কাদায় মাখানো ছিল, তবে সেটা কেবল গলা পর্যন্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দেখে মনে হচ্ছিল যেন মাথাটাকেও খুব জোর করে কাদার ভেতর ঢুকিয়ে দিয়েছিল। চোখ দুটো বড় বড় হয়ে একদম বেরিয়ে এসেছিল, আর পুরো শরীরে ছিল অসংখ্য আঁচড়ের দাগ। এই চাক্ষুষ বর্ণনাগুলো শুনলে যে কারো মনে এক অজানা আতঙ্কের জন্ম হবে, এটা নিশ্চিত। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় অধ্যায়, প্রতিশোধ পরায়ণ কালো বিড়াল। এই ঘটনাটা শুরু হয় রাজবাড়ী জেলায়, পদ্মা নদীর ঠিক পাশেই একটা পুরনো শ্মশানঘাটের কাছাকাছি। একজন ফার্নিচার কর্মী নদীর ধারে একা একা একটা শ্মশান লাগোয়া শিমুল গাছের নিচে বসেছিলেন। চারপাশে একদম শান্ত। হঠাৎ তার নজরে আসে একটা কালো বিড়াল একদৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। বিড়ালটা একটুও নড়ছিল না, এমনকি চোখের পলক পর্যন্ত ফেলছিল না। ব্যাপারটা খেয়াল করে ওই কর্মী একটু ভয় পেয়ে যান, আর সেই ভয় থেকেই কাছে পড়ে থাকা একটা লাঠি দিয়ে তিনি ওই অদ্ভুত প্রাণীটিকে সজোরে আঘাত করে বসেন। আর বিশ্বাস করুন, সেটাই ছিল এক ভয়ঙ্কর ঘটনার শুরু। মূল ঘটনা অনুযায়ী সেই রাতেই আসল বিভীষিকা নেমে আসে। ওই ব্যক্তি যখন বাথরুমে যাচ্ছিলেন, তখন অন্ধকার থেকে সেই বিড়ালটি আবার ফিরে আসে। তবে এবার আর সাধারণ বিড়াল হিসেবে নয়, বরং এক ভয়ঙ্কর অবয়ব ধারণ করে। সত্তাটি ঠিক তার সামনে এসে দাঁড়ায় এবং স্পষ্ট গলায় বলে ওঠে, তুই আমার সন্তানকে আঘাত করেছিস। প্রতিশোধের এই দৃশ্যটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে লোককথায় প্রকৃতির সাথে মানুষের সংঘাত এক অতিপ্রাকৃত রূপ ধারণ করে। এই ঘটনার পর সেই ব্যক্তির শারীরিক অবস্থার খুব দ্রুত অবনতি হতে থাকে। তিনি দিনের পর দিন শুকিয়ে যাচ্ছিলেন। উপায় না দেখে তার পরিবার শেষ পর্যন্ত আধ্যাত্মিক চিকিৎসার শরণাপন্ন হয়। শুরু হয় রুকাইয়া। রুকাইয়া হলো অন্ধকার সত্তা বা জিনের প্রভাব থেকে মুক্ত করার একটা ইসলামিক নিরাময় প্রক্রিয়া। তথ্যসূত্র থেকে জানা যায় একজন হুজুর এসে এই প্রক্রিয়াটি শুরু করেছিলেন, কারণ সবারই মনে হয়েছিল এর পেছনে নিশ্চয়ই কোনো দুষ্ট জিনের প্রভাব রয়েছে। তো রুকাইয়া করার সময় ওই ভর করা সত্তাটি কিছু অদ্ভুত দাবি জানিয়ে বসে। তাকে শান্ত করার জন্য হুজুরকে বেশ কিছু নির্দিষ্ট এবং গা ছমছমে উপাদানের ব্যবস্থা করতে হয়। কি কি জানেন? 4টি কবুতর, 7টি ভিন্ন পুকুরের পানি, 5 কেজি মিষ্টি এবং মোমবাতি দিয়ে আলোকিত একটা চক দিয়ে আঁকা বৃত্ত। আর হ্যাঁ, ওই বৃত্তের বাইরে যাওয়া ছিল একেবারেই নিষেধ। গ্রামীণ লোককথার এই বিস্তারিত আর অদ্ভুত উপাদানগুলোই কিন্তু ঘটনাগুলোকে আরও বেশি বিশ্বাসযোগ্য আর আমাদের চোখের সামনে একদম জীবন্ত করে তোলে। ওই আধ্যাত্মিক চিকিৎসা সাময়িকভাবে কাজ করলেও শান্তি বেশি দিন টেকেনি। প্রায় 3 মাস পর একটা মাঝরাতের মাছ ধরার ট্রিপে আবারও সেই বিভীষিকা ফিরে আসে। সোর্স বলছে, পুকুরে জাল ফেলার পর ওই ব্যক্তির হঠাৎ এক অদ্ভুত অনুভূতি হয়। তিনি পেছনে তাকাতেই দেখেন অন্ধকারের ভেতর সেই একই কালো বিড়ালটা বসে বসে সদ্য ধরা একটা মাছ চিবিয়ে খাচ্ছে।
এই অমীমাংসিত সমাপ্তিটা এক দীর্ঘস্থায়ী আতঙ্কের জন্ম দেয়। এটা প্রমাণ করে যে কিছু জিনিস এত সহজে আমাদের পিছু ছাড়ে না। আমাদের তৃতীয় এবং শেষ অধ্যায়, রাবার ড্যামে ট্র্যাজেডি। নালিতাবাড়িতে 2026 সালের এপ্রিল মাসে একটা সাধারণ আনন্দ ভ্রমণ কিভাবে প্রাচীন আর অদৃশ্য এক শক্তির সাথে সংঘর্ষে রূপ নেয় তা সত্যি শিউরে ওঠার মতো। দুপুর 12:20 বন্ধুদের একটা দল রাবার ড্যামে পৌঁছায়। সব ঠিকঠাকই ছিল, কিন্তু ঠিক 1 ঘন্টা পরেই একটা অস্বাভাবিক পানির ঘূর্ণি তাদের একজন সাঁতারুকে আটকে ফেলে। দুপুর 1:30টায় শুরু হয় এক মরিয়া উদ্ধার অভিযান। পানিতে নামা 7 জন মানুষ নিজেরাই প্রায় ডুবে যাচ্ছিল। শেষ পর্যন্ত অনেক কষ্টে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও তার শরীর ছিল একদম বরফের মতো ঠান্ডা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটে সন্ধ্যা 7:30টায়। ওই উদ্ধারকারী শরীরে শুরু হয় এক অস্বাভাবিক তীব্র যন্ত্রণাদায়ক ব্যথা। মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ তাকে প্রচণ্ড চাপ দিচ্ছে। এই অসহ্য ব্যথার কারণ খুঁজতে গিয়ে একজন স্থানীয় কবিরাজের ডাক পড়ে। তিনি এসে কিছু মন্ত্র পড়ার পর হঠাৎ করেই তার গলার স্বর বদলে যায়। সেই অমানবিক কণ্ঠে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্যি, যাদের জায়গা তাদেরই শান্তি নষ্ট করেছিস। কবিরাজ জানান, সেই যুবক যখন পানি থেকে ওই ডুবন্ত ছেলেটিকে তুলে এনেছিলেন তখন তিনি এটা আসেননি। ওই শ্মশানের পাশের পানি থেকে অন্য একটা অদৃশ্য সত্তাকেও তিনি এই পৃথিবীতে টেনে এনেছিলেন। অধ্যায় 4, শ্মশানের লুকানো রহস্য। এই আলাদা মনে হওয়া ঘটনাগুলোকে যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে একটা সাধারণ যোগসূত্র বা লোককথা থ্রেড খুঁজে পাওয়া যায়, আর সেটা হলো শ্মশান। নদীর তীরে অবস্থিত হিন্দুদের এই ঐতিহ্যবাহী সৎকার স্থানটি লোককথায় সবসময় আধ্যাত্মিক সীমানা বা সুপারন্যাচুরাল জগতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। খেয়াল করে দেখুন, মজার ব্যাপার হলো শেষ দুটো ঘটনাতেই এই শ্মশানের ভৌগোলিক উপস্থিতি একটা অতি প্রাকৃত অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। এই 3টি তথ্যসূত্র একসাথে মেলালেই একটা ভয়ঙ্কর প্যাটার্ন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। রাজশাহীর ঘটনায় ভাঙা বাঁধ ছিল ক্যাটালিস্ট, আর সত্তাটি ছিল পানির নিচের এক অদ্ভুত বিভ্রম। রাজবাড়ির ঘটনায় নদী আর শ্মশান মিলে একটা প্রতিশোধ পরায়ণ প্রাণীর জন্ম দেয়, আর নালিতাবাড়ির ঘটনায় ড্যাম আর শ্মশানের উপস্থিতির কারণে দেখা মেলে এক জলজ আত্মার, যা সরাসরি মানুষের সাথে জুড়ে যায়। এই প্যাটার্নটা কিন্তু স্পষ্টভাবে প্রমাণ করে যে কিভাবে প্রাচীন জলাশয় এবং সৎকারের স্থানগুলো লোককথায় আতঙ্কের এক সাধারণ সীমানা তৈরি করে রেখেছে। তাহলে শেষমেশ প্রশ্নটা থেকেই যায়, গ্রামের ওই শান্ত পরিচিত সীমানার ঠিক বাইরে অন্ধকারের ওই অতল গভীরে আসলে কোন অদৃশ্য শক্তিরা বাস করে? বিজ্ঞান আর লোককথার এই সীমারেখায় দাঁড়িয়ে আমাদের মাঝে মাঝেই ভাবতে বাধ্য হতে হয়, যা আমরা খালি চোখে দেখতে পাই না তার মানেই কি তার কোনো অস্তিত্ব নেই? প্রকৃতির এই অজানা রহস্যগুলো হয়তো আজও আমাদের চারপাশেই নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। অন্ধকারের এই অমীমাংসিত রহস্যের সাথেই আজকের এই বিশ্লেষণটি আমরা শেষ করছি। নিস্তব্ধ রাতগুলোতে একটু সাবধানে থাকবেন, খেয়াল রাখবেন আপনার চারপাশে।